বৌদি। আবার থ্যাংক ইউ কেন? তুমি সত্যি জিনিয়াস। তুমি আজকে দীপদার ব্যাপারটা যেভাবে ম্যানেজ করলে না। দীপদাকে বলো তোমার সঙ্গে যেন বুক ফুলিয়ে ঘোরে, আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কোনো এক্সকিউজ কিছু দিতে হবে। ছোট্টা ভাই এসে গেছে, কিছু বলবি? হ্যাঁ কি তুই রেডি হয়ে গেছিস? বাবা, তোর তো মেকআপ করতেই মিনিমাম 1 ঘন্টা লাগে, আজকে আবার কি? ভালো হবে না। আচ্ছা বলছি যে এই হচ্ছে লিস্ট, এই লিস্ট দেখে মিলিয়ে সব জিনিস কিনতে হবে, কিছু যেন বাদ না যায়। হ্যাঁ, আর তোমরা যতক্ষণ এই বাজারটা করবে আমি আর উনি মিলে ভোগ আর দশকর্মার বাজারটা করে নেব। এক মিনিট, এই আমরা তোমরা ব্যাপারটা বুঝলাম না। এসা যাচ্ছে না আমাদের সঙ্গে? হ্যাঁ আমাদের সঙ্গেই তো যাচ্ছে। হ্যাঁ, তো ওকে আলাদা করে লিস্ট দিলেন কেন? আপনি দীপদাকে আসতে বলেছেন বাজারে? হ্যাঁ বলেছি। হ্যাঁ, তো ওরা যতক্ষণ এই লিস্ট দেখে বাজার করবে আমরা ততক্ষণ বাকি বাজার সেরে ফেলবো। মানে দেখুন, একটা কাজের জন্য সবাই মিলে দোকানে দোকানে ঘোরার তো কোনো মানে হয় না। কাজ ভাগ করে টিমে সেই কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? ইয়েস ক্যাপ্টেন। তাহলে চলুন বেরোই এবার। এই দাঁড়া ঋষি। হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ শোন, এইটা রাখ। এত টাকা তোমার জন্য কিছু আনতে হবে? আরে না, বকুলের মা ঠাম্মি আর ওই টুম্পা মাসির শাড়ির জন্য। বাবা না বকুল, আমি জানি তুই আপত্তি করবি, সেই জন্যই টাকাটা আমি তোকে দিইনি, এই ঋষিকে দিয়েছি। আর তুই শুধু ওনাদের পছন্দ মতন জিনিসগুলো কিনতে সাহায্য করবি, ঠিক আছে? আচ্ছা দেখ, তোর মা ঠাম্মি তত্ত্ব পাঠিয়ে তাদের কর্তব্য পালন করেছেন, তা আমাদেরও তো একটা কর্তব্য আছে, সেটাই তো নিয়ম। নইলে তোর এই বাবাটার সম্মান কি করে থাকবে বল? যা, আর দেরি করিস নি। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? তত্ত্ব, পূজার জামা কাপড় তোর মা ঠাম্মি পাঠালো তোদের সবার জন্য। বাবা, তত্ত্ব পাঠানোর আর সময় পেলো না। আচ্ছা তুমি কি বলো তো, তুমি তো আসার আগে আমাকে একটা কল করতে পারতে, এরকম না বলে কয়ে হুট করে। ও তুই বোধহয় কোথাও বেরোচ্ছিলি? সেটা জেনে তোমার কোনো কাজ নেই গো। যে কাজটা করতে এসছো সেটা করো, করে যাও, আমাদের হাতে বেশি সময় নেই। উনি কি তোমার বাপের বাড়ির কেউ? ভগবান, এই রকির সামনে এর আমি কি পরিচয় দেব? এটা না সত্যি আমার কোনো প্রেস্টিজ রাখলো না। আরে না না, সেরকম কেউ নয়, আমার বাপের বাড়ির কাজের লোক। বর্ষা, একটু জল দিবি না? বলছি আমি এনে দিচ্ছি, আপনি বসুন। জামাইকে দেখছি না বর্ষা। ও নেই, বেরিয়েছে। ও হ্যাঁ, বলছি এইটা না তোর পিসিমার। হ্যাঁ এটা ধর শ্বশুর মশাইয়ের। এটা জামাই আর তোর জন্য পাঠিয়ে। এই নিন, একটু জল মিষ্টি খেয়ে নিন, রোদে অনেকটা তেতে এসেছেন তো। নিন। এগুলো কি পাঠিয়েছে মা? এগুলো কোনো তত্ত্ব হলো? আচ্ছা তুমি তো জানো এই বাড়িতে আমার একটা প্রেস্টিজ আছে, এখানে সস্তার জামা কাপড় কেউ পরে না টুম্পা মাসি, সেটা তুমি মাকে গিয়ে বলে দেবে।
বর্ষা, বর্ষা মা, এইভাবে কেউ বলতে আছে? তোমার মা ঠাম্মি শুনলে কতটা কষ্ট পাবেন বলো তো। আর আমি তো নিজে গিয়ে তোমার বাপের বাড়ি দেখে এসেছি না, ওদেরকে এতটা সামর্থ্য আছে যে দামি জামা কাপড় দেবেন, মানে ওনারা যা দেবেন ওনাদের সাধ্য মতন দেবেন, তাই না? এভাবে বলতে নেই মা। বলছি কি, আপনি বর্ষার কথায় কিছু মনে করবেন না, হ্যাঁ? আসলে মাথাটা গরম হয়ে গেছে তো, তাই চুপ করুন তো। আচ্ছা টুম্পা মাসি, তুমি তো জানো, আচ্ছা তুমি মাকে একটু বোঝাতে পারলে না? মায়ের যদি পুজোতে আমাকে তত্ত্ব দেওয়ার ইচ্ছে ছিল আমাকে বলতে পারতো, আমি কিছু টাকা পাঠিয়ে দিতাম, তাহলে তো এরকম সবার সামনে আমার মাথাটা নিচু হতো না। এনিওয়ে, বলছি আমাদের তো অনেকটা লেট হয়ে গেল, যাওয়া যাক। লেটস গো। কাম। নিজের গলার হার বিক্রি করে তোর মা তত্ত্ব পাঠিয়েছে বর্ষা, তাকে এভাবে অসম্মান না করলেও পারতিস। এই মহালয়ার পর থেকেই ওয়েদারটা কেমন অন্যরকম হয়ে যায় না? আকাশটা ঝকমক করে, রোদ নরম হয়ে যায়। ঠিক বলেছে। বাড়িতে থাকতে না একদম ইচ্ছে করে না, শুধু মনে হয় ঘুরে বেড়াই। আসলে আমেজটা এমন না, চারিদিকে উৎসবের সুগন্ধ, লোকজনের হাসি মুখ, মনটা এমনিই ভালো হয়ে যায়। তবে কি জানেন, এই যে পুজো আসছে এইটাই ভালো লাগে। পুজোটা যে এসে দুম করে চলে যায় না, তারপর আমার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেটাতে একটু মন খারাপ হতে পারে, কিন্তু কি বলুন তো, মা দুর্গা চলে যাওয়ার পরপরই তো মা লক্ষ্মী চলে আসেন, তারপর আবার মা কালী, মানে মা কিন্তু কোনো না কোনো রূপে আমাদের সঙ্গেই থাকে। তাই এটা নিয়ে খুব একটা মন খারাপ করার কোনো মানে হয় না, মানে এটা আমার মনে হয় অবভিয়াসলি। হ্যাঁ, মানে আপনি বলার পরে না আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, প্রত্যেকবার পুজো আপনি কিভাবে কাটাতেন? মানে পুজোর সময় তো আমি সারাক্ষণ বাড়ির বাইরেই থাকতাম, মানে আমাকে থাকতে হতো। পুজোর প্যান্ডেল, চাঁদা তোলা, ঠাকুরের অর্ডার দেওয়া, পুজোর আয়োজন করা, মানে এত কাজ থাকতো না, মানে আমি দম ফেলার সময়ই পেতাম না। বাবা, আপনি তো সাংঘাতিক বেশি থাকতেন। হতে পারে পুজোটা আমাদের গ্রামের ছোটখাটো পুজো, কিন্তু তাই বলে আমার ব্যস্ততার একটুও কমতি হতো না। আমার জানেন তো সব থেকে প্রিয় হলো ডাকের সাজের প্রতিমা, মানে ওরকম সাদা সাজের মধ্যে হলুদ রঙের মূর্তি, দেখলেই কিরকম চোখ জুড়িয়ে যায়। আপনারও ডাকের সাজ ভালো লাগে? হ্যাঁ, আমারও ডাকের সাজ খুব ভালো লাগে, কিন্তু খরচ বেশি বলে আমরা কখনো করতে পারিনি। আরে আপনি চিন্তা করছেন কেন? দেখবেন একদিন সেটাও হয়ে যাবে, বুঝলেন? কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আচ্ছা শুনুন, পুজোর জিনিসপত্র কেনার আগে চলুন মা ঠাম্মির জামা কাপড়গুলো কিনে নিই। না, ওগুলো পরে কিনলেও চলবে, আগে আমরা পুজোর বাজারটা করি। আরে এতগুলো জিনিস নিয়ে কি আমরা জামা কাপড়ের দোকানে ঢুকবো? আমার মনে হয় আগে জামাগুলো কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ঠিক বলেছেন, আমার না মাথায় আসেনি। চলো। বকুল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আগের বার যেমন দিয়েছি না, আজকের অপমানের জবাবটা আমি ঠিক সেইভাবেই দেব বকুল। তুমি কি ভেবেছো সবাই সারাক্ষণ বকুল বকুল করে বলে, সবকিছুতে সাপোর্ট করে বলে তুমি এ বাড়ির কর্ত্রী হয়ে গেছো? না আছে রূপ, না আছে গুণ, তুমি এই রায় পরিবারকে চালাবে ভেবেছো? সারা জীবন তোমার এই ন্যাকা ন্যাকা নাটক কি করে চলে সেটাও আমি দেখব। করছে নাকি? ছাড়ো তো, আমার মুডটা ভালো নেই। কি হয়েছে? কি আবার হবে? ওই বকুলটার জন্য আজ আবার আমি বাবার কাছে অপমানিত হলাম। আর শুধু বাবা কেন,
আজকে কাকিমণি ভাইয়া এমনকি এসাও আমাকে কথা শোনানোর সুযোগ পেয়ে গেল। দেখি তুমি কিছু বলেছিলে? এমন কিছুই বলিনি, শুধু যেটা সত্যি সেটুকু বলেছি। আজকে বকুলের বাপের বাড়ি থেকে পুজোর জন্য তত্ত্ব পাঠিয়েছিল, সেগুলো যেমন সস্তা দামে তেমনই বিচ্ছিরি রং আর কোয়ালিটি তো তুমি ভুলেই যাও। ওহ রশ্মি, তোমাকে কিভাবে বোঝাবো বলো তো? কি বললে তুমি বুঝতে পারবে? বাড়ির লোকের কাছে ভালো হতে গেলে বকুলের প্রশংসা করতে হবে আমাদের। ওর প্রশংসা করলে আমাদেরই লাভ, এটা বুঝো। পারবো না, যাও। ওই বকুলের প্রশংসা আমি করতে পারবো না। আমার তো ওকে দেখলেই কাঁপিত্তি জ্বলে যায়। আর এক এক সময় তো আমি বুঝতেই পারি না যে এই বাড়ির আসল মেয়েটা কে, আমি নাকি বারাসাতের বকুল। আমি ওকে কতবার বলেছি রাস্তায় একা একা দাঁড়িয়ে থাকতে আমার বিরক্তি লাগে, তবুও উনি সময় মতো পৌঁছতে পারলেন না। কতবার ফোন করলাম, ফোনটাও ধরলো না। মাথাটা গরম হয় না? আমি যে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আর আমি যে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দেখছিলাম। তুমি এত বাজি আমায় দাঁড়িয়ে দেখছিলে, তুমি এলে না কেন? আমার জন্য অপেক্ষা করার সময় তোমায় কতটা সুন্দর লাগে সেটাই দেখছিলাম। অমনি মিথ্যে কথা, সত্যি বলো তুমি আড়ালে কেন দাঁড়িয়েছিলে? আসলে ভাবলাম হুট করে এসে তোমাকে চমকে দিই। এটাও ভাবছিলাম যে ঋষি আর বৌদি আশেপাশে আছে কিনা। বাই দ্য ওয়ে, ওরা কোথায়? তোমার সাথে তো আসার কথা ছিল। হ্যাঁ কথা তো ছিল, কিন্তু ছোট বৌদি ব্যাপারটা দারুণ ম্যানেজ করেছে। ওরা ওদিকটায় শপিং করতে গেছে আর আমাদেরকে এদিকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো সোনে পে সোহাগা। শোনো না, বলছিলাম যে আমি না ভেবেছিলাম পুজোর আগে তোমাকে শপিংয়ে নিয়ে যাব, কিন্তু কি বলতো কাজের খুব প্রেশার ছিল, তাই তোমার সাথে দেখাই করতে পারিনি। তবে পুরো ক্রেডিটটা কিন্তু ছোট বৌদির। জিও বকুল উস্তাদ। কি কথা? দি ভাই আপনাকে আপনার বাড়ির সম্বন্ধে আজকে এতগুলো কথা শোনালো, মানে এত আজে বাজে উল্টো পাল্টা কথা, আপনাকে ইনসাল্ট করলো, আর আপনি কিচ্ছু বললেন না, মানে চুপচাপ দাঁড়িয়ে সহ্য করছিলেন কেন? বকুল, আপনি এই যে চুপচাপ দাঁড়িয়ে সহ্য করেন না সবকিছু, তার জন্যই কিন্তু দি ভাই এত কিছু বলার সুযোগ পায়। সেটা কি আপনি? তাহলে আমি কি করতাম? মানে আমিও রোশনিদির সঙ্গে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করতাম কি? না, সেটা- তাতে কি সমস্যার সমাধান হতো, না পরিস্থিতিটা আরো উত্তপ্ত হতো? কোনটা? আমি সেটা আর ওখানে বাবা, কাকিমণি, গুরুজনরা সবাই ছিলেন, সেখানে আমার কোনো কথা বলাটা ঠিক দেখায় না। আর আপনি তো দেখলেন, বাবা তো রোশনিদিকে ওর ভুলটা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, তাতে ও কি কিছু বুঝলো? আপনি দেখবেন আবার কোনো না কোনো দিন কিছু না কিছু নিয়ে একটা ইস্যু তৈরি করবে, তারপরে আপনাকে কথা শোনাবে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে সব সহ্য করবেন। আচ্ছা বকুল, আপনি আমাকে একটা কথা বলুন তো, দি ভাই যেগুলো করে সেগুলো তো অন্যায়, আপনি কি মানেন তো সেটা? কিন্তু কিন্তু আবার কি? বকুল, আপনি তো নিজেই বলেন যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, কিন্তু এই ক্ষেত্রে আপনি চুপ থাকছেন। আপনার মনে হয় না আপনি যেগুলো করছেন এটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া? দেখুন, আমি যে কোনোদিনও রোশনিদিকে কিছু বলিনি এরকমটা কিন্তু নয়। হ্যাঁ, আমি রোশনিদির সাথে না ওইসব ঝগড়াঝাটি অশান্তি করতে চাই না, কারণ আমার ওসব ভালো লাগে না। আজকে যদি রোশনিদি এই কথাগুলো অন্য কাউকে বলতো, আমি নিশ্চয়ই রোশনিদিকে বলতাম, কিন্তু কড়াভাবে কিছু বলতে পারতাম না। আপনি একটা জিনিস তো জানেন, রোশনিদি আপনার দিদি। রোশনিদি সম্পর্কে আমার থেকে বড়, তো রোশনিদি ঠিক করুক ভুল করুক যাই করুক না কেন, আমার কিছু বলাটা রোশনিদির কাছে মানে শোভা পায় না। আমাকে একটু ধার দেবেন? মানে আপনি আমার কাছ থেকে টাকা ধার চাইছেন? না না, টাকা নয়, সহ্য ক্ষমতা। কোথা থেকে পান একটু বলবেন আমাকে? আপনি আবার আমার প্রশংসা করছেন, তাই না? হ্যাঁ, আর কি করব বলুন? আপনি কি আর কোনো জায়গা রেখেছেন? বাবা একদম ঠিক বলে, আপনার নাম পুরোপুরি সার্থক। আপনি হচ্ছেন বকুল গাছের মতো, হাজার কষ্ট সহ্য করবেন কেউ জানতে পারবে না, অথচ আপনার আশেপাশে যারা থাকবে তারা আপনার ছায়া, ফুলের সুগন্ধ পাবে।
জানো তো ছোট বৌদি একটা এত বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। এবার ওই লিস্ট অনুযায়ী যদি সব জিনিস ঠিকঠাক না কিনি না, ছোট বৌদি খুব বকবে। লিস্ট কই দেখাও লিস্টটা। এক সেকেন্ড। এই কটা জিনিস আমরা এক নিমেষের মধ্যে কিনে ফেলবো। হ্যাঁ চলো যাই। চলো, এই পুজোর কদিন কিন্তু খুব মজা হবে বলো। জানো তো এবার পুজোর পুরো দায়িত্বে ছোট বৌদি আছে। তাই নাকি? জানো আমার একটা ক্যামেরা আছে, অনেক দিন থেকে বাড়িতে খারাপ হয়ে পড়েছিল। এই মাসের মাইনে পেয়ে সেটাকে ঠিক করেছি। আমি না ওই ক্যামেরাটা নিয়ে আসবো। হ্যাঁ ওকে মিস্টার ক্যামেরাম্যান, তাহলে আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। তুমি আজকে তোমার কাজ ছেড়ে আমার কাছে আসতে পেরেছো, এটাই অনেক বেশি। তুমি তো ছোট বৌদির জন্মদিনেও আসতে পারলে না, এত বিজি তুমি। জানো তো আমরা সবাই বারাসাত গিয়েছিলাম, কত মজা করেছি। আসলে কি বলতো, মানে কাজের খুব প্রেশার ছিল, তাই টাইমই বের করতে পারিনি। ইনফ্যাক্ট আমি বৌদির জন্য কোনো গিফটও কিনিনি। চলো যাই এবার। আরে এসো। তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে? আমাদের তো শপিং করতে যেতে হবে। বৌদি আমাদের এত ভালো একটা সুযোগ করে দিল, আর তুমি লিস্ট তো কিনতে হবে। তো তুমি একদম চিন্তা করো না, আমি আছি, সব কেনা হয়ে যাবে। কিন্তু তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? চলো। এই বাড়িতে ঢোকার পর থেকে ও আমার সবকিছু কেড়ে নিচ্ছে। যাতে পাওয়ার আমার ইচ্ছে ছিল, যেসব জিনিস আমার অধিকার সবকিছু কেড়ে নিচ্ছে। আজকে তো দুর্গা পূজার দায়িত্বটা আমার হাত থেকে কেড়ে নিল। আমিও দেখব কি করে বকুল শান্তিতে পুজোটা করে, সেটা আমিও দেখে নেব। ঘুরে ফিরে যদি এই দায়িত্বটা আমার হাতে না এসেছে না, তো আমার নামও রোশনি না। রোশনি, রোশনি এদিকে এসো, এদিকে এসো, আমার সাথে এসো, এসো এসো এসো, বসো। শান্ত শান্ত। মাথায় তো পুরো আগুন জ্বলছে। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করতে হবে তো। আমি না, জল দিয়ে তো হবে না। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, চলো। কোথায়? আমি পুজোতে তো এখনো তোমাকে কিছু দিতে পারিনি, তো ভাবছিলাম তোমার প্রিয় সোনার দোকানে চলো। মানে কিনে দেবেটা কি করে? মানে তোমার কি লটারি লেগেছে? যত সব বাজে কথা। হ্যাঁ, লটারি লাগিয়েছি। এই একটু খোলসা করে বলবে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুজোর সময় অফিসের অ্যাকাউন্ট যদি একটু হালকাই না করতে পারি, তাহলে রোজ অফিস যাওয়ার লাভটা কি বলতো? এত টাকা? মা গো মা, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু হ্যাঁ গো, কাকুমণি আর দাদাভাই জানতে পারবে না তো? সম্ভব। তোমার বর কি অতই কাঁচা খেলোয়াড় নাকি? হ্যাঁ, এভরিথিং ইজ প্ল্যান্ড। হ্যাঁ গো, কত টাকা আছে? 10 লাখ। কি করছো? চুপ করো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত জোরে কেউ চিৎকার করে? তোমাকে তো বলেছিলাম তুমি বাড়ি সামলাও, আর আমি অফিস। আচ্ছা, মা ঠাম্মির জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার আমরা পুজোর বাজার করব। কারণ প্রচুর খুঁটিনাটি জিনিস, আর আমাকে খুব মাথা ঠান্ডা রেখে কিনতে হবে। হ্যাঁ, আমার না এই শাড়িগুলো দেখে খারাপই লাগছে। এত
এত দামি শাড়ি আপনাকে না করলাম আমি কতবার, আপনি আমার কথা শুনলেনই না। কি হলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কি দেখছেন বলুন তো অত মনোযোগ দিয়ে? ওই যে ওই শাড়িটা দেখুন। কি সুন্দর না রংটা? এই রংটায় আপনাকে খুব মানাবে।